জয় জগন্নাথ ধাম পুরী ট্রাভেল ভিডিওর দ্বিতীয় পর্বে সকলকে স্বাগত। আমাদের এই ভিডিওর প্রথম পর্বে আমরা দেখেছিলাম শালিমার স্টেশন থেকে উইকলি সুপারফাস্ট এক্সপ্রেসে পুরী পৌঁছে ব্লু ফ্ল্যাগ বিচে খানিকটা সমুদ্র স্নান আর বিকেলে সূর্যাস্ত দেখে সন্ধে শ্রী জগন্নাথ দেব দর্শন সেরে নেওয়ার পর দ্বিতীয় দিন ভোরবেলা ওটিডিসি ট্যুর প্যাকেজে বেরিয়ে প্রথমে স্যান্ডার্ড মিউজিয়াম আর তারপর অপূর্ব চন্দ্রভাগা বিচ ঘুরে বঙ্গোপসাগরের অপরূপ প্রকৃতিকে সঙ্গী করে আমরা এগিয়ে চললাম আমাদের পরবর্তী গন্তব্য কোণার্ক সূর্য মন্দিরের উদ্দেশ্যে। আমরা চলে এসেছি আমাদের আজকের মোস্ট ফেভারিট লোকেশন কোণার্ক সান টেম্পলে। এটাই আমাদের আজকের মেন অ্যাট্রাকশন বলা যেতে পারে আজকের ট্রিপের। যেটা দাঁড়িয়ে আছি এটাই সবচেয়ে পুরনো এস্টাবলিশমেন্টটা, যেটা নাকি আমাদের গাইড যেটা বললেন যে 800 বছরের পুরনো। শুধু তাই না, এখানে এলেই একটা আলাদা এনভায়রনমেন্ট ফিল করা যায় যে প্রতিটা আর্কিটেকচারাল বিউটি যেটা আছে, মানে আমি জানি না ভারতবর্ষের আর কটা জায়গাতে এরকম পাওয়া যায়। ওয়ান অফ দোজ, এটা এখানে এলে প্রতিটা সূক্ষ্ম সূক্ষ্ম কাজ এখানে ফিল করা যায়। হিস্টোরিক্যালি যেটা জানলাম যে রাজা নরসিংহ ওনার ওয়াইফের মেমোরিতে এই সুন্দর মন্দিরটা তৈরি করেছিলেন। 12 বছর ধরে টোটাল 12,000 ওয়ার্কার্স মিলে এই মন্দিরটা নাকি তৈরি করেছিলেন। ভাবা যায়, such a beautiful monument, যা 75% নাকি অলরেডি ডেস্ট্রয় হয়ে গেছে, যা দেখছি আমরা নাকি অনলি 25% রিমেনিং। (1972) 8 नवंबर को विश्व शांति स्तूप को इनाग्रेट किए थे प्रेसिडेंट ऑफ विश्व बौद्ध निरपौन संघ की मायोजी फुजीगुरुजी, द फाउंडर ऑफ कलिंग विश्व बौद्ध निरपौन संघ। युद्ध में खूंखार थे, अपने 99 ब्रदर्स को मारकर खुद अकेले मगध साम्राज्य की राजा बने। इसे लोग उनको पीछे से चंडा अशोक के नाम से पुकारते थे, हार्टलेस मैन। ऐसे सोचते सोचते सम्राट अशोक के हाथ से चंडा तलवार नीचे गिर गया। सम्राट अशोक के हाथ से तलवार गिर जाना बहुत बड़ी बात है। तुरंत ऐलान कर दिया जंग बंद करने के लिए। जंग तो बंद हो गया, मगर सम्राट अशोक के मन में शांति नहीं। वो अपने कैंप में ही टल रहे थे। तो अचानक उनको एक आवाज सुनाई दिया, बुद्धं शरणं गच्छामि, धर्मं शरणं गच्छामि, संघं शरणं गच्छामि। और ये आवाज था कि सन्यासी को बुद्ध की, जो सम्राट अशोक को बुद्धिज्म में दीक्षा देकर दुनिया की कोने कोने पहुंचा दिया भगवान बुद्ध की अहिंसा की बात को। चेंज हो गया वर्ल्ड हिस्ट्री का पन्ना, एशिया के इतिहास एक नई मोड़ ली और रीजन में चेंज आया और सम्राट अशोक का नाम हुआ धर्माशोक। উড়িষ্যার বুকে সযত্নে সাজিয়ে রাখা ঐতিহাসিক সমস্ত নিদর্শন ছাড়াও আমাদের এই ট্রিপের অন্যতম প্রাপ্তি ছিল আমাদের ট্যুর গাইড সোমনাথবাবুর উড়িষ্যার সমৃদ্ধ ইতিহাসের নিখুঁত আর সাবলীল বর্ণনা। একবারও না থেমে ওনার বলে চলা উড়িষ্যার অমূল্য সব স্থাপত্য ভাস্কর্যের প্রাচীন কাহিনী শুনতে শুনতে ইতিহাসের পাতায় ডুব দিয়ে আমরা এগিয়ে চললাম আমাদের পরবর্তী ডেস্টিনেশন সম্রাট অশোকের স্মৃতি সমৃদ্ধ ধৌলিগিরি শান্তিস্তূপের উদ্দেশ্যে। এই ধৌলিগিরিতে আসতে গেলে আমাদের একটা পয়েন্টে যে বাসে করে সকাল থেকে বেরিয়েছিলাম সেখান থেকে ড্রপ করছে, ড্রপ করে ওরাই আর একটা ছোট ট্রাভেলারে অ্যারেঞ্জ করে দিচ্ছে, যে ট্রাভেলারটা ধৌলিগিরি ওপর অবধি নিয়ে যায়। অ্যাকচুয়ালি স্তূপটা অবধি ওখানে বড় বাস ওঠে না।
এসে গেছি আমাদের নেক্সট আজকের ডেস্টিনেশনে, যেটা হচ্ছে ধৌলিগিরি, উড়িয়া টার্মে, আমাদের বাংলা টার্মে ধবলগিরি। সেই হিস্টোরিক্যাল ধবলগিরি যেটা চণ্ডাশোক থেকে ধর্মাশোক হয়ে যাওয়ার পুরো হিস্ট্রিটাকে একটা বিউটিফুল আর্কিটেকচার স্কাল্পচারের মধ্যে দিয়ে এখনও অবধি সুন্দর করে ধরে রাখা আছে। শুধু এটাই না, এখানকার রিচ হিস্ট্রি যেটা শুধু এই স্তূপটাকেই নয়, তার সঙ্গে এই সেই নদীটা যার হিস্ট্রিতে বলেছে যে কলিঙ্গ যুদ্ধের পর যেখান দিয়ে রক্তের স্রোত বয়ে গেছিল, রক্ত নদী গঙ্গার মতো বয়ে গেছিল, যে ইনসিডেন্টের পর অশোক অ্যাকচুয়ালি চণ্ডাশোক থেকে ধর্মাশোক হলেন এবং এই শান্তিস্তূপ স্থাপন করলেন। ধৌলিগিরি স্তূপ থেকে আমাদের ওটিডিসি ট্যুর নিয়ে গেছিল লিঙ্গরাজ টেম্পলে, কিন্তু লিঙ্গরাজ টেম্পলের কোনো রকম মোবাইল বা ওই রকম ক্যামেরা ডিভাইস ভেতরে অ্যালাউড নয়, তাই জন্য আমরা ভেতরে গিয়ে তো কিছু ক্যাপচার করতে পারলাম না। কিন্তু লিঙ্গরাজ টেম্পলেরও যা শুনলাম, আগেও জেনেছি, আমাদের ট্যুর অপারেটরের থেকেও জানলাম যে খুব রিচ হিস্ট্রি, আর মন্দিরটা একদম জগন্নাথ টেম্পলের যেমন স্কাল্পচারটা আছে সেই আদলেই পুরো তৈরি, এক্স্যাক্টলি মনে হবে একই রকম দেখলে। এটা নাকি ওদের কলিঙ্গ ভাস্কর্য, কলিঙ্গ স্থাপত্যর টাইপ আছে সেই রকম। তো খুব জাগ্রত, যেটা আমাদের গাইডের থেকেও জানলাম যে পৃথিবীতে কোনো জায়গাতে শিবলিঙ্গের উপরে তুলসী দেওয়া হয় না, এক্সেপ্ট অনলি এই লিঙ্গরাজ মন্দিরে যে শিবলিঙ্গ আছে, যেটা মেন টেম্পল লিঙ্গরাজ মন্দির, সেইখানে ছাড়া। আপাতত আমাদের ট্যুর নিয়ে যাচ্ছে সম্ভবত উদয়গিরি খণ্ডগিরির দিকে। উদয়গিরি খণ্ডগিরি হয়ে এখন তো বাজে 12টা, তারপর নন্দনকানন জুতে গিয়ে ওখানে ওটিডিসি নিজস্ব রেস্টুরেন্ট আছে, লাঞ্চ ফাঞ্চ ওখানে করে ওদের ওখানেই 2 ঘন্টা করে তারপর ব্যাক হবে। তো আপাতত এখান থেকে আমরা জাস্ট বেরিয়েছি লিঙ্গরাজ থেকে, দেখা হচ্ছে উদয়গিরি খণ্ডগিরিতে গিয়ে। এই সেই হিস্টোরিক্যাল কেভ যাকে আমরা উদয়গিরি খণ্ডগিরি যমজ কেভ বলে আমরা উড়িষ্যার বেস্ট নোন হিস্ট্রি বলে জানি। ওই দিকটা হচ্ছে অ্যাকচুয়ালি খণ্ডগিরি, যেটা আমাদের গাইড বললেন যে উদয়গিরির মতো অতটাও ভালো ওয়েল মেনটেন্ড অবস্থায় নেই, তাই উদয়গিরিতে এলে খণ্ডগিরিটা অটোমেটিক্যালি এখান থেকে দেখে নেওয়া যায়। ওটা আরও বেশি পাথুরে, ওটা ওঠাটা আরও বেশি ট্রাভেলসাম, টায়ারিং, আরও বেশি টাইম কনজিউম হয়ে যায় ওতে। তো এই সিঁড়িটা যেটা নেমেছে, আমরা নিচ থেকে সোজা উঠে এসে এই সিঁড়িটা দিয়ে সোজা উঠে আসার পথে বাঁদিকে খানিকটা কিছু কেভ দেখা গেছে, রিমেনিং পড়ে আছে, বেশিরভাগই ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেছে। এদিকে আরও কিছুটা আছে, হেঁটে যাব আমরা ভেতরে। মেন যে কেভটা আইকনিক উদয়গিরি, সেটা হচ্ছে এইটা।
এসে গেছি আমাদের নেক্সট ডেস্টিনেশন নন্দনকানন। আমরা এখন ভেতরে যাব, আগে আমাদের লাঞ্চ হবে, দেন আমাদের ট্যুর অপারেটর আমাদের টিকিট দেবে। এই যে আমাদের এখানে অ্যাসেম্বলি হচ্ছে, লাঞ্চ করে টিকিট নিয়ে তারপর প্রথমে জু দেন সাফারি। ওটিডিসির থ্রু ট্রিপটা করলে একটা সুবিধা আছে, এই বিভিন্ন জায়গায় টিকিট ফিকিট এন্ট্রি পাস এগুলো নিয়ে মাথা ঘামাতে হচ্ছে না। যিনি ট্যুর গাইড আছেন উনি সব কালেকশন করে রাখছেন। লাইক এখানেও যারা যারা বাইরে লাঞ্চ করে ভেতরে যাবে তাদেরকে গেটের বাইরে দাঁড়াতে বললেন, লাঞ্চ করে টাইম দিলেন যে ওই সময়তে এসে উনি টিকিট দেবেন সবাইকে। আর আমরা যারা ভেতরে ওটিডিসির সরকারি একটা রেস্টুরেন্ট আছে সেখানে খাওয়া দাওয়া করবো, আমাদের বললেন যে ভেতরে যাও, আপনারা লাঞ্চ করে নিন, আপনারা লাঞ্চ করে ওইখানে ওয়েট করবেন। তারা টাইম দিয়ে দিলেন, এখন 1:45, 2:15 নাগাদ উনি এসে আমাদেরকে নিয়ে টিকিট নিয়ে একসঙ্গে ভেতরে যাবে। প্রথমে জু দেন সাফারি। সাফারির জন্য আবার আলাদা একটা গাড়ি ফাড়ি থাকবে। ভেতরে যাই, বাকিটা ভেতরে গিয়ে। টিকিট কেটে চেক ইন করে আমরা এই রাস্তা দিয়ে এলাম। সোজা এসে একটা রাইট টার্ন নিয়ে, ওখানে এন্ট্রি বোর্ডে লাগানো আছে ডান দিকে রেস্টুরেন্ট বলে, সোজা এসে এই রেস্টুরেন্ট। জুতে দুটো ক্রাইটেরিয়া আছে, একটা যারা শুধু জুটা ঘুরবে সেটা 50 টাকা এন্ট্রি ফি, এটা 50 টাকা, এই জন্য দুটো আছে। আর একটা সাফারি আছে, সাফারিটা বোধহয় 110 টাকা করে, ওটা আলাদা টিকিট হয়। ওটা যখন সাফারি করবো জু শেষ করে তখন আমাদের ট্যুর গাইড আবার 110 টাকা টিকিট আলাদা করে আমাদের দিয়ে দেবে। ইন বিটুইন আমাদের ওটিডিসির রেস্টুরেন্টে খাবার এসে গেছে। ভেজ থালি 110 টাকা ছিল, ফিশ থালি আমাদের 190 টাকা করে নিয়েছে, দুজনের 380 টাকা। আর দিয়েছে হচ্ছে ভাত দিয়েছে, একটা ফ্রাই দিয়েছে, একটা ডাল, এটা মাছে একটা সর্ষে বাটার মতো করেছে, তার সঙ্গে পায়েস আর পাঁপড় ভাজা। মোটামুটি ক্যাপাসিটি ফুল হয়েই আছে। লাঞ্চের পর অ্যাসেম্বলিতে আমাদের ট্যুর গাইড স্পষ্টই জানিয়ে দেন যে এই অল্প মাত্র 2-2.5 ঘন্টার সময় গোটা নন্দনকানন চিড়িয়াখানা সাথে ওয়াইল্ড লাইফ সাফারির মতো বিশাল এলাকা কভার করা বাস্তবে অসম্ভব। তাই তিনি অ্যাডভাইস করেন এলোমেলো ঘুরে সময় নষ্ট না করে ওনার সাথে থেকে কিছু সিলেক্টিভ পশু পাখি অ্যাট্রাকশন দেখে নিয়ে যাতে ম্যাক্সিমাম পসিবল সময় হাতে নিয়ে সাফারিতে পৌঁছে যাওয়া যায়। জুতে বা সাফারিতে কখন কোথায় দাঁড়াতে হবে সমস্ত ডাইরেকশন ছাড়াও জঙ্গল সাফারির রেস্ট্রিক্টেড জোনে ঘোরার নির্দিষ্ট বাস বা সাফারি থেকে বেরিয়ে বাকি সময়টুকু জুতে ঘুরে নেওয়ার জন্য সুন্দর গল্ফ কার্ট, সব ব্যবস্থাই আমাদের ট্যুর গাইড করে দিয়েছিলেন। জুয়ের এরিয়াটা শেষ করে আমরা ওইটা দিয়ে সোজা এলাম। ওইটা দিয়ে সোজা এসে এইখানে আবার একটা অ্যাসেম্বল করে এইরকম একটা বাস দেবে, যে বাসটা করে আমরা সাফারিতে যাব।
এটাই সেই পুরীর মোস্ট ভাইব্রেন্ট মোস্ট কালারফুল জায়গা স্বর্গদ্বার। আর কি করেই বা পুরীতে থেকে পুরীর এই মার্কেট থেকে দূরে থাকা যায়, একটা সন্ধ্যা পুরী মার্কেট থেকে যেন মিস করা যায় না। চলো আজকে আমরা মার্কেটটা এক্সপ্লোর করবো, একবার বিচের মার্কেট, দেন ভেতরে স্বর্গদ্বারের মার্কেট। মর্নিং ফ্রম স্বর্গদ্বার বিচ। ঘড়িতে এখন 5:55 বাজে, আর আমি চলে এসেছি অ্যাজ ইউজুয়াল সানরাইজ দেখার নেশায় সমুদ্রের কাছে। পুরীতে থাকবো আর সানরাইজ দেখবো না, তাই কখনো হয়? শুধু আমি একা না, আমার মতো সানরাইজ দেখা উৎসুক বহু মানুষ এখানে ভিড় করেছে। যদিও আর ঘন্টাখানেক বাদে এই স্বর্গদ্বার বিচের চেহারা পাল্টে যাবে। পাহাড় হোক কি সমুদ্র হোক, সানরাইজ দেখার নেশা একটা আলাদাই, তাই না? যে দৃশ্য দেখার জন্য ভোর রাত থেকে উঠে এসে এখানে অপেক্ষা করেছিলাম, শুধু আমি না, আমার মতো আরও অনেক অপেক্ষা করেছিল। সূর্য দেবতা আমাদেরকে নিরাশ করেনি। পাহাড় হোক কি সমুদ্র হোক, এই দৃশ্য দেখার জন্য বারবার ছুটে আসা যায়। এখানেই পুরী সবার থেকে আলাদা। সকালে সূর্যোদয় আর ভোরে সমুদ্রে ঠান্ডা জল পায়ে এসে স্পর্শ করার যে অনুভূতি, তার সাথে বোধহয় কোনো কিছুরই তুলনা করা চলে না। সকালবেলা যে ভিডিও আমি দেখিয়েছিলাম, রাতের অন্ধকার থাকতে হাতে গোনা কিছু লোক, কিছু পর্যটক অপেক্ষা করে আছে, সূর্যোদয় হওয়ার সময়টাতে গোটা স্বর্গদ্বারের চিত্র কিন্তু পাল্টে গেছে। এখানে আর গুটি কয়েক নেই, এখানে কিন্তু সহস্র পর্যটক ভিড় জমিয়ে দিয়েছে। শুধু তাই না, এখানে চান করাও অনেকে শুরু করে দিচ্ছে। আমাদের হোটেলটা হোটেল শক্তি ইন্টারন্যাশনাল, যেটা আমরা উঠেছি, সেটা অ্যাকচুয়ালি গোল্ডেন সি বিচ বা ওই ব্লু ফ্ল্যাগ বিচের একদম কাছাকাছি, ওয়াকিং ডিস্টেন্সেই বলা যায়। ওদিকে হোটেলের সংখ্যাটাও একটু কম এদিকটার তুলনায়। ন্যাচারালি যারা পুরী বেড়াতে আসি প্রত্যেকেই স্বর্গদ্বারের কাছাকাছি থাকতে পছন্দ করি। কিন্তু ঘটনা হলো, স্বর্গদ্বারের কাছে বা বিচ ফ্রন্টে এখানে যে হোটেলগুলো আছে, লাইক পপুলার হোক লেস পপুলার, নিউ সি হক, পুরী হোটেল, বেলাভূমি নিবাস, এই যে বড় বড় সুন্দর সুন্দর হোটেলগুলো আছে, এই হোটেলগুলোতে
মানে অন্তত 2-3 মাস আগে থাকতে যদি এসে বুকিং না করা থাকে অ্যাডভান্সে, তাহলে এখানে রুম পাওয়া তো দুষ্কর ব্যাপার বটেই। ইভেন যে রুমগুলোর রেট অন্য সময় হয়তো 2 থেকে 3 হাজার টাকা মতো থাকে, সেই হোটেলগুলো এরা 5, 6, 7 হাজার টাকা মতো হেঁকে নিচ্ছে, যেটা আমাদের মধ্যবিত্ত বাঙালির পক্ষে কিন্তু অ্যাবসার্ড। যে এক রাত্রির বিচের সামনে থাকবো বলে 6-7 হাজার টাকা দিয়ে থাকা, এটা আমাদের পক্ষে সম্ভব নয়। সেক্ষেত্রে ওই একটু স্বর্গদ্বার থেকে এদিক ওদিক যে গলিগুলো ঢুকেছে সেখানে ঢুকে কোনো একটা হোটেলে অ্যাডজাস্ট করে নিয়ে পায়ে হেঁটে সমুদ্র দেখে নেওয়া ছাড়া উপায় থাকে না। আর বিচের সামনে তো ফাঁকা জায়গা বলতে কিছু নেই, আর সবই হোটেলে ভর্তি হয়ে গেছে। ইভেন যে গলিগুলো আছে সেগুলো তো ফাঁকা জায়গা প্রায় শেষের পথে। আমি যে কটা দেখলাম সবই আন্ডার কনস্ট্রাকশন, সেরকম ফাঁকা জায়গা নেই। যারা একটু ভিড় পছন্দ করে না তাদের জন্য বেটার আমি বলবো যে ব্লু ফ্ল্যাগ বিচের কাছে বা গোল্ডেন সি বিচের কাছে গিয়ে, সেখানে অনেক হোটেল আছে, সেখানে গিয়ে এনজয় করা যায়। আর স্বর্গদ্বার তো সবার হাতের কাছেই, যখন ইচ্ছা হবে এখানে টোটো অটো অ্যাভেলেবিলিটিটা দেখলাম সকাল 4:30, 5টা থেকে রাত্রির 12:30, 1টা, 2টো অব্দিও টোটো অটো যখন তখন পাওয়া যায়। একটা ঘটনা তোমাদের সাথে শেয়ার করি, হয়তো কাকতালীয়। কথায় বলে জগন্নাথ দেবের ডাক না এলে নাকি ওনার দর্শন পাওয়া যায় না, সবাই জানি আমরা পরশুদিনকে এসে বিকেলে একবার দর্শন করে গেছি। আজ সকালে জগন্নাথ দেবের পুজোও দিয়ে গেছি, প্রসাদ নিয়ে গেছি। আমাদের এই সময় এখন বিকেলবেলা আজকে এখানে আসা কিন্তু কোনো পরিকল্পনা ছিল না। আমাদের প্ল্যান ছিল আমরা স্বর্গদ্বার মার্কেট থেকে খাজা কিনে রাত্রের ট্রেন ধরে বাড়ি ফিরবো, ব্যাস এইটুকুই। কিন্তু আশ্চর্যভাবে আজকেই মাসের 1 তারিখে নাকি স্বর্গদ্বার ওপেন মার্কেট কমপ্লিট বন্ধ থাকে, কিচ্ছু খোলা থাকে না। তো আমরা কোনো খাজার দোকান খোলা পাইনি। একমাত্র জানলাম যে জগন্নাথ মন্দিরের লাগোয়া যে মার্কেট আছে সেই মার্কেটই খোলা থাকে। তো আমরা নিরুপায় হয়ে, কিছু উপায় নেই, আমরা একটা টোটো ধরে এইখানেই আসবো বলে মনস্থির করলাম। যখন এখানে ঢুকছি ঘড়িতে ঠিক কাঁটায় 4:30, আর তখনই জগন্নাথ দেবের ধ্বজা পাল্টানো হচ্ছে, যেটা আমরা সবাই জানি যে খুব শুভ বলে মানি। ধ্বজা পাল্টানোটাকে চোখের সামনে দেখা, হতে পারে কাকতালীয়, হতে পারে দৈবিক, কিন্তু আমাদের এটা খুব ভালো লাগছে যে আশ্চর্যভাবে আমাদের এই যোগটা আমরা পেয়ে গেছি। 1 কেজিতে কপিস হয় একদম পিওর দাদা গেট, আপনার কিলোতে আপনার 22 পিস মতন হবে। আর আপনার একটা নরমাল গেট আছে 240 টাকা কিলোতে, 28-30 পিস হবে। এইটা কি 500 টাকা কেজি? এইটা 500 টাকা কেজি, একদম দাদা গেট আছে, ঠিক আছে। আচ্ছা, আপনার সম্পূর্ণ তেল হালকা ঘি মিশানো নেবে। আচ্ছা, 240 টাকাটা কিলোতেই 28-30 পিস মতো। পুরীতে এসছি আর খাজা নিয়ে বাড়ি ফিরবো না তা তো হয় না, কিন্তু সবচেয়ে বড় কনফিউশনের বিষয় এখন হচ্ছে যে কোন দোকান থেকে খাজা নিয়ে ফিরবো। স্বর্গদ্বারের কাছে আমি কিছু না হলেও নৃসিংহ হোক, গাঙ্গুরাম হোক, কাকাতুয়া হোক, কিছু না হলে আমি 40-50 খানা ডিফারেন্ট দোকান দেখে নিয়েছি খাজার, কিন্তু আমাদের পার্সোনাল চয়েস নৃসিংহ থেকেই আমরা খাজা নিয়ে ফিরবো। আমার দাদা স্পেশাল খাজা Thank you. আছে, দেশি ঘি খাজা আছে একটা, এটা সম্পূর্ণ অয়েল আছে 260 টাকাটা আছে স্পেশাল খাজা, পুরী নরসিংহ সুর।
ফাইনালি আমাদের 3 দিনের পুরী ট্রিপ কামস টু অ্যান এন্ড। আমাদের পুরী হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস অলরেডি 8:15-তে কাঁটায় কাঁটায় পুরী থেকে ছেড়ে দিয়েছে। আমরা প্রায় ভুবনেশ্বরের কাছাকাছি পৌঁছেও গেছি। এটা শিডিউল্ড অ্যারাইভাল কালকে হাওড়াতে ভোর 5:10-15 নাগাদ। খুব মেমোরেবল একটা ট্রিপ ছিল, অনেক স্মৃতি নিয়ে আমরা ফিরছি, সাথে জগন্নাথ দেবের অনেক আশীর্বাদ। শুধু ভিডিও শেষ করার আগে ছোট ছোট কয়েকটা ডিসক্লেমার। 1 নম্বর বলবো যে পুরীতে সি ফেসিং রুম বা হোটেল চাইলে অবশ্যই 3 মাস আগে বুক করতে হবে। স্বর্গদ্বারের দিকে কোনো হোটেল 3 মাসের আগে বুক না করলে পাওয়া যায় না বা এক্সট্রা অর্ডিনারি দাম চাইবে। 2 নম্বর পয়েন্ট বলবো, যে কোনো মাসের 1 তারিখটা পুরীতে আসতে অ্যাভয়েড করতে যদি কেউ শপিং করতে ভালোবাসে, কারণ স্বর্গদ্বারের যে ওপেন মার্কেটটা ওটা প্রত্যেক মাসের 1 তারিখে বন্ধ থাকে, যেটা আমরা আজকে এক্সপিরিয়েন্স করেছি। 3 নম্বর পয়েন্ট বলবো, পকেটে যথেষ্ট খুচরো টাকা রাখতে, 50-100 টাকার নোট। টোটো অটোর বাজার ওখানে পুরীতে কেউ খুচরো দিতে চায় না চট করে, আর খুচরো ওখানে লাগবেই যাতায়াত করতে, সেটা গোল্ডেন সি বিচ হোক, স্বর্গদ্বার থেকে যেখানে খুশি যান না কেন। আর 4 নম্বর পয়েন্ট বলবো, সমুদ্রে চান করার সময় অবশ্যই চশমা খুলে চান করতে, আদারওয়াইজ জগন্নাথ দেব যে কোনো মুহূর্তে আমার মতো চশমাটা চিরকালের মতো নিজের কাছে রেখে দিতে পারে। ভিডিওটা পুরোটা দেখো, যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। আমরাও অপেক্ষা করে থাকবো পরের বার কোনো নতুন ট্রাভেল ভিডিও নিয়ে আসার জন্য। টিল দেন, বাই বাই।